আসছে বাজেটে ঘাটতি ছাড়াবে 2 লাখ কোটি টাকার বেশি। ধার করা হবে দেশি বিদেশি উৎস থেকে। এক মাসের মধ্যেই আবারও সয়াবিন তেলের দাম বৃদ্ধি, লিটারে গুনতে হবে 153 টাকা। কাল থেকে কার্যকর। করোনার দ্বিতীয় ধাক্কায় বাড়ছে নিত্যপণ্যের দাম। এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে 5.56%। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। আর শুরুতেই থাকছে বাজেটের খবর। আগামী অর্থবছরে বাজেট ঘাটতি দেশের ইতিহাসে সর্বোচ্চ 6.5% হতে যাচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনায় এই ঘাটতিকে স্বাভাবিক বলছেন পরিকল্পনামন্ত্রী। বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে ঘাটতি পূরণ করা হবে বলেও জানান তিনি। অর্থনীতিবিদরাও বলছেন ঘাটতি নিয়ে দুশ্চিন্তার সময় নয় এখন। সাধারণত জিডিপির 5 ভাগের মধ্যেই থাকে বাজেট ঘাটতি। করোনার কারণে চলতি অর্থবছরে এই ঘাটতি পৌঁছায় 6 ভাগে। এর পরিমাণ 1,90,000 কোটি টাকা। আর আসছে বাজেটে ঘাটতি হতে পারে জিডিপির 6.5 ভাগ বা 2 লাখ কোটি টাকার বেশি। পরিকল্পনামন্ত্রী জানান, বরাবরের মতোই দেশি বিদেশি ঋণ, অনুদান ও সঞ্চয়পত্র বিক্রি থেকে এই ঘাটতি পূরণ করা হবে। উন্নয়নশীল দেশে ধার করে ঘাটতিকে পুনর্ভরণ করা হয়, সুদ করা হয়। আগামীতে যে এই সকল প্রকল্প থেকে যে লাভ হবে, ধানের প্রকল্প হলে ধান, শিক্ষার প্রকল্প হলে শিক্ষা, বিদ্যুতের প্রকল্প হলে বিদ্যুৎ, এইগুলা যখন আসবে এরা মাল উৎপাদন করবে, সেটা থেকে আমি ট্যাক্স পাবো, নানানভাবে পাবো, সেইগুলো যে আমি ধার সুদ করবো, এইভাবেই চলছে। বিশ্লেষকরা বলছেন, 2 দফায় করোনার আঘাতে বিপর্যস্ত দেশের অর্থনীতি চাঙ্গা করার পাশাপাশি জীবন ও জীবিকাকে বেশি গুরুত্ব দিতে হবে। এখন আমাদেরকে সম্প্রসারণশীল, আমাদেরকে রাজস্ব নীতিতে যেতে হবে। এখন বাজেট ঘাটতি নিয়ে দুশ্চিন্তা করার সময় না। কিন্তু দুঃখের বিষয় সেটা হলো যে আমাদের এই চলমান অর্থ বছরের যে বাজেট বাস্তবায়ন, সেখানে কিন্তু আমরা দেখছি যে আমরা অর্থ আদায়ের যে টার্গেট আমরা করেছিলাম সেটা পূরণ করতে পারছি না, এবং আমাদের ব্যয়ের যে টার্গেট করেছিলাম সেটাও পূরণ করতে পারছি না। ঘাটতি পূরণে চলতি অর্থ বছরে বিদেশ থেকে ঋণ 76,000 কোটি, অভ্যন্তরীণ ঋণ 1,09,000 কোটি এবং সঞ্চয়পত্র বিক্রি থেকে 20,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ধরা হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম। জনাব আইনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আর কিছুদিন পরে কিন্তু আমাদের আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা হবে। দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘাটতি 6.5% বা 2 লাখ কোটি টাকার বেশি হতে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় আমাদের বর্তমান অর্থনীতি যে পরিস্থিতি, সেই বিবেচনায় এই পরিমাণ কি যথার্থ কিনা? ধন্যবাদ। আসলে বাজেট 5% নর্মাল সময়গুলোতে এইরকম উন্নয়নশীল দেশে 5% বাজেট আমাদের সাধারণত করা হয়। কিন্তু এই পরিস্থিতিতে, বিশেষ করে একটা ক্রাইসিসের সময় 6% এটা কিন্তু প্রাসঙ্গিক। কারণ উন্নয়নশীল দেশগুলোতে IMF এর একটা গাইডলাইন আছে যে 5% পর্যন্ত করা যেতে পারে। কিন্তু যেহেতু পরিস্থিতি গত বছরের মার্চ থেকে আমাদের অর্থনীতি কিন্তু একবারে পর্যদস্ত অর্থনীতি। শুধুমাত্র আমি বলবো যে শুধুমাত্র প্রবাসী আয় ছাড়া সবগুলো সূচকে কিন্তু নেতিবাচক ফল এসছে আর কি। সেদিক থেকে কিন্তু আমাদের এই যে সামনের বাজেট, যেটা সর্বোচ্চ বলা হচ্ছে আর কি, প্রায় 2 লাখ কোটি টাকার বেশি, এটা কিন্তু আমি মনে করি যে অর্থনীতির ছাত্র হিসাবে মনে করি যে এটা স্বাভাবিক। কারণ আরো যদি 2-1% বাড়িয়েও 2-1 বছরের জন্য এ ধরনের যদি বাড়ানো যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য ভালো। কারণ আমাদের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন বিষয়টি সেটি হচ্ছে যে এটির বরাদ্দর চেয়েও বড় কথা হচ্ছে যে গুণগত ব্যয় নিশ্চিত করা। এই গুণগত ব্যয় নিশ্চিত করলে আমাদের যে উদ্দেশ্য এই বড় বাজেট করা, বিশেষ করে ঘাটতি বাজেট করার, আমরা সুফলটা পাবো। সেক্ষেত্রে আমি মনে করি যে 100% প্রোডাক্টিভ খাতে কিন্তু এইটা বিনিয়োগ করতে হবে। এবং যেহেতু প্রাইভেট সেক্টর এগিয়ে আসার সম্ভাবনা কম, সেক্ষেত্রে সরকারকে এগিয়ে যেতে হবে। আমি মনে করি যে এবারকার জন্য এই ঘাটতি বাজেট এটা খুবই স্বাভাবিক আমি মনে করি।
বাজেটে কিন্তু ঘাটতির বড় উৎস সঞ্চয়পত্র বিক্রি থেকে মেটানো হবে বলা হচ্ছে। তা আমরা দেখছি যে সঞ্চয়পত্রের বিক্রি কিন্তু প্রতিবারই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। এটাতে আসলে সরকারের বোঝা বাড়বে কিনা আপনি কি মনে করছেন? সেটা অবশ্যই, বোঝা তো অবশ্যই বাড়বে। সরকারের অন্যান্য সোর্স উৎস থেকেও সংগ্রহ করা উচিত এবং আমাদের যে করের যে বিষয়গুলো আছে সে জায়গাটাতেও কিন্তু গুরুত্ব দিতে হবে। এবং যেটা বলা হয়ে থাকে যে ধনী শ্রেণীর করের হারটা আমার মনে হয় যে আগে যেটা ছিল সেই জায়গায় চলে আসাটা উচিত। এবং অন্যান্য যে বিষয়গুলো আছে আর এই কি বলে ওই সঞ্চয়পত্রের বিষয়টা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে সাধারণ ব্যাংকগুলোর উপর কিন্তু একটা চাপ পড়ে যায়। সুতরাং সেক্ষেত্রে সরকারের উচিত হবে এবং ওই আমাদের যে ফরেন রিজার্ভ আছে সেখান থেকেও কিছু নিয়ে এসে আমার মনে হয় যে এই ঘাটতি বাজেটটা করতে পারে আর কি। বিদেশি ঋণের কথাও কিন্তু বলা হচ্ছে। তো এখন আসলে আমাদের করোনার দ্বিতীয় ধাক্কা চলছে এবং গত বছর থেকে কিন্তু আমাদের অর্থনীতি বেশ একটা দেখা যাচ্ছে যে বেশ একটা মানে টালমাটাল অবস্থাতেই আছে। তো এই অর্থনীতির জন্য এটা আসলে ঝুঁকি হবে কিনা? কিছুটা একটা বছর দুইটা বছর তো এই ক্রাইসিস মোকাবেলার জন্য যদি ঝুঁকিও হয়, সরকার যদি খুব সুষ্ঠুভাবে এই কাজগুলো করতে পারে তাহলে আমার মনে হয় যে ঝুঁকিটা ততটা হবে বলে মনে হয় না। এছাড়া আরেকটি বিষয় রয়েছে যে আগামী অর্থ বছরে কিন্তু জিডিপি গ্রোথ 7% বেশি ধরা হচ্ছে। আপনার কি মনে হয় যে এই বর্তমান পরিস্থিতিতে এটা কি উচ্চাভিলাষী মনে করছেন কিনা? এটা আমার কাছে কিছুটা উচ্চাভিলাষী মনে হচ্ছে, কারণ গত বছর যে আমাদের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় এবার যে 7.7% সম্ভবত ধরা হয়েছে, এটা যে বছরের শেষে গিয়ে বোঝা যাবে যে আসলে এই 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 উচ্চাভিলাষী কিনা আর কি। এখন পর্যন্ত বলা যাচ্ছে না। যে যদি ঘুরে দাঁড়ায় অর্থনীতি তাহলে হয়তো বা হতে পারে, কিন্তু তারপরেও একটা আমাদের চ্যালেঞ্জ থেকেই যায়। করোনার সময় কিন্তু আমাদের সরকারের নানা খাতে ব্যয় বেড়েছে। অনেকেই বিশ্লেষকরা সহ কিন্তু অনেকেই বলছেন যে এই সরকারি ব্যয়টা কমিয়ে আনতে আসলে সেটা এখন কিভাবে সম্ভব আপনার কি মনে হয়? অবশ্যই সরকারি ব্যয়টা কমিয়ে আনতে হবে, যেটা আমাদের গত কয়েক মাস থেকে এটা আমার মনে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই একটু গুরুত্ব দিচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় সরকারি যে ব্যয় বলতে যে সরকারি কর্মচারীরা যে ব্যয়টা করছে সেখানে সংকোচন কিংবা একটু কেয়ারফুলি এটা মেনটেন করতে হবে। আমরা তার কিন্তু কিছু উদাহরণ দেখেছি যে অনেক প্রজেক্টে কিন্তু কিছু অপ্রয়োজনীয় ব্যয় তারা কিন্তু কার্টেল করেছে। তো সেদিক থেকে সরকার আমার মনে হয় যে এবারকার বাজেট এবং ব্যয় নিয়ে বেশ সচেতন আছে। রাজস্ব আয় বাড়াতে কিন্তু সরকার দেখা যায় যে আমাদের পরিবার বরাবরই কিন্তু সরকারের কিন্তু একটি বেশ ভালো পরিকল্পনা থাকে এবং বরাবরই কিন্তু বাজেটে একটি বড় ধরনের রাজস্ব লক্ষ্য থাকে। তা দেখা যায় যে প্রতিবারই কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ আসলে হয় না। এবার আপনার কি মনে হয় যে কি কি করা দরকার রাজস্ব লক্ষ্যমাত্রা যেন সঠিকভাবে লক্ষ্যমাত্রা অনুযায়ী যেন পূরণ করা যায়? কোনোবারেই লক্ষ্যমাত্রা কিন্তু অর্জন হয় না। সেখানে আমাদের এনবিআর কে আরো গতিশীল হতে হবে। সুতরাং এটা পুরোটা দায়িত্ব এনবিআর যদি গতিশীল হয় তাহলে আমার মনে হয় যে আমাদের পুরোপুরি হবে না, তবে গত বছরের চেয়ে কিছুটা ইমপ্রুভমেন্ট হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম অর্থনীতিবিদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলামের সাথে। জানবো পরবর্তী সংবাদ। এক মাসের মধ্যেই আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে দাম 9 টাকা বেড়ে এখন কিনতে হবে 153 টাকায়। এটি দেশের ইতিহাসে সয়াবিন তেলের সর্বোচ্চ দাম। বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি বিশ্ববাজারের বাড়তি দামের সাথে সমন্বয় করতেই দাম বাড়ানো হয়েছে। ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকলেও সবার নজর সয়াবিন তেলের প্রতি, কারণ দাম বাড়তি। 1-2 টাকা নয়, 1 লাফে লিটারে 9 টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম, যা আগামীকাল থেকে কার্যকর হচ্ছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায় শনিবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হবে 153 টাকায়, যা আগে ছিল 144 টাকা। এছাড়া 5 লিটারের বোতল কিনতে হবে 728 টাকায়। খোলা সয়াবিন লিটার প্রতি 129 টাকা ও পাম সুপার কিনতে হবে 112 টাকায়। শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার কিন্তু একটা বাজারের একটা লিমিট থাকে। কিন্তু এটা যখন দেখেন আমি আজকে বাজারে আসছি, এখন যদি এটা এসে দেখি যে কালকে এক দাম ছিল আজকে একটা দাম হয়ে গেল, এটা আমার জন্য একটা বোঝা। টিসিবির কার্যক্রম বাড়ানো উচিত। এটা বাড়ালে অটোমেটিক্যালি মানে মার্কেটে প্রাইস কমে যাবে যদি টিসিবিতে ই করলে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি তথ্য মতে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩৫% বেশি। ব্যবসায়ীদের সেই আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির পুরনো অজুহাত। আন্তর্জাতিক বাজারটা বেড়ে যাওয়ায় এবং আমাদের তো নিজস্ব কোনো আপনার প্রোডাকশন নাই, এটা আছে খুব নগণ্য 5% এরকম, বাকিটা পুরোপুরি আন্তর্জাতিক আমাদের কিনতে হয়। সুতরাং আমাদের আন্তর্জাতিক বাজারের সাথে দেশে বছরে সয়াবিন, পাম মিলিয়ে ভোজ্য তেলের চাহিদা প্রায় ২০ লাখ টন, যার প্রায় পুরোটাই আমদানি করে দেশের হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ভোজ্য তেলের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। দাম বৃদ্ধি নিয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। দেশে ভোজ্য তেলের দাম অযৌক্তিকভাবে ব্যবসায়ীরা বৃদ্ধি করছেন বলে অভিযোগ ক্রেতাদের। আগামীকাল থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বৃদ্ধির কারণে অনেকে কিছুটা কম দামে আজই কিনে রাখছেন তেল। করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেও এপ্রিল মাসে বেড়েছে মূল্যস্ফীতি। মার্চের তুলনায় 0.09 পয়েন্ট বেড়ে এপ্রিলে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 5.56%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবিএস এর তথ্য মতে গত ফেব্রুয়ারি থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে বাড়ছে মূল্যস্ফীতি। মার্চে মূল্যস্ফীতি ছিল 5.47%। এছাড়া চাল, ডাল, আটা, তেল, তরল দুধ সহ খাদ্যপণ্যের পাশাপাশি বেড়েছে খাদ্য বহির্ভূত পণ্যের দামও। বিবিএস এর হিসেবে গ্রাম ও শহর দুই জায়গাতেই মূল্যস্ফীতির হার বেড়েছে। শহরে এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার বেড়ে 5.39% দাঁড়িয়েছে। গ্রামাঞ্চলে এপ্রিলে গড় মূল্যস্ফীতি বেড়ে 5.66% হয়েছে। করোনায় কর্মহীন পোশাক শ্রমিকদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিকদের কয়েকটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সহ কয়েকটি সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা দাবি করেন, করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে গার্মেন্টস শ্রমিকেরা কাজ করে যাচ্ছেন, কিন্তু সেই হিসেবে তারা বাড়তি কোনো সুবিধা পাচ্ছেন না। উল্টো বিভিন্ন কারখানা থেকে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। এই অবস্থায় বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে সরকারের প্রতি অনুরোধ জানায় শ্রমিক সংগঠনগুলো। প্রায় 2 যুগ পর জলাবদ্ধতার সমস্যা কাটিয়ে চাষাবাদ হচ্ছে যশোরের ভবদহের কিছু জায়গায়। প্রথমবারের মতো ফসল তুলতে পেরে খুশি ওই অঞ্চলের চাষিরা। এর মধ্যে 4000 হেক্টর জমিতে বিএডিসির পরীক্ষামূলক পানি নিষ্কাশন প্রকল্প সফল হয়েছে। এই পদ্ধতিতে পর্যায়ক্রমে 26,000 হেক্টর জমি আবাদযোগ্য করার পরিকল্পনা কর্তৃপক্ষের। মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা বহু বছর ছিল জলাবদ্ধ অবস্থায়। এতে দুর্ভোগে পড়তে হয়েছিল 10 লাখ বাসিন্দাকে। সমস্যা সমাধানে একাধিক প্রকল্প হাতে নিলেও কোনো কাজে আসেনি। সম্প্রতি ভবদহের 5টি বিলে জলাবদ্ধতা দূর করে ফসল উৎপাদনের জন্য একটি পাইলট প্রকল্প শুরু করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সেচ বিভাগ। ফলে আবাদ উপযোগী হয়ে উঠেছে 4000 হেক্টর জমি। মানুষ মরা বিল, বিল কাপালিয়া, বিল আরপাতা, বিল খুবশিয়া আর বিল কেদারিয়া, এই 5টা বিলে আমরা জলবদ্ধতা নিরসনের জন্য আমরা পাম্প স্থাপন করি। এর পরিপ্রেক্ষিতে এখানে আমরা প্রায় 4,500 হেক্টর জমিতে আমরা ফসল উৎপাদন করি। জমি আবাদযোগ্য হওয়ায় চলতি বোরো মৌসুমে 16,500 টন ধান ঘরে তুলেছেন কৃষকরা। আমাদের এই এলাকায় মানুষ গরু বাছুর সব বিক্রি করে দিয়েছিল, ফসল নেই, খড় নেই, গরুর খাবার নেই। আমরা এই বছর এই ফসলটা পেয়ে খুব উপকৃত হয়েছে। প্রচুর ধান হয়েছে। এই ধান হয়ে আমাদের এলাকায় আমরা এখন বেশ যারা গরিব মানুষ আছি, যাদের মাঠের জমি ক্ষেত আছে, এরা খুব এখন স্বাবলম্বী। পাইলট প্রকল্প সফল হওয়ায় পুরো ভবদহ অঞ্চলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে 26,000 হেক্টর জমি থেকে প্রায় 1 লাখ টন ফসল উৎপাদন সম্ভব হবে। জলবদ্ধ জমি আছে, সেগুলোর জলবদ্ধতা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এই ব্যাপারে মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, একটা প্রজেক্ট সাবমিট করেছি। প্রজেক্টটা যদি পাস হলে বাকি জলবদ্ধতা দূর করা সম্ভব হবে। ভবদহে 27টি বিলের পানি দীর্ঘদিন নিষ্কাশন না হওয়ায় ব্যাপকভাবে ব্যাহত হচ্ছিল ফসল উৎপাদন। তবে এবার নতুন প্রকল্প বাস্তবায়ন হয় আশার আলো দেখছেন এই অঞ্চলের চাষিরা।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামে রেলের অর্থ ও হিসাব শাখার জুনিয়র কর্মকর্তা ফয়সাল মাহমুদের বিরুদ্ধে ৭২.৫ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। রেলওয়ে পূর্বাঞ্চলের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা কামরুন নাহার জানান, গত ২৫ মে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয় ৩ সদস্যের কমিটি। এতে তার বিরুদ্ধে ৭২,৫৪,০০০ টাকা আত্মসাতের প্রমাণ মেলে। গত ৮ মে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের অভিযোগের প্রেক্ষিতে ফয়সালকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি জব্দ করা হয় তার ব্যাংক হিসাব। ৭২,৫৪,২২৮ টাকা। এটা হচ্ছে আত্মসাৎকৃত আর কি, যে টাকাটা আত্মসাৎ করেছে। এটা একটা বিষয়, এবং সে করেছে তার সাথে কেউ আছে কিনা এটা চেক করার ব্যাপার ছিল। তো এটা একদম ও একাই করেছে। রেকর্ড পত্র, যাবতীয় তথ্য উপাত্ত যা পেয়েছে এবং মুখ থেকে শোনা সবকিছুই মিল আছে এবং কোনো কোথাও আর কারো সংশ্লিষ্টতা নেই। এখন তো সে পুলিশ হেফাজতে আছে, আইনগতভাবে ওদিকে তার ব্যবস্থা হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে ভাড়া কম হলেও বাগান থেকে ট্রেনে ওঠানো নামানো এবং আড়তে নেওয়া পর্যন্ত পরিবহন খরচ বেশি পড়ছে বলছেন ব্যবসায়ীরা। এছাড়া বারবার ওঠানামার কারণে আমের গুণগত মান নষ্ট হবার শঙ্কা তাদের। এ কারণে ট্রাকে করেই সরাসরি বাগান থেকে আম পরিবহনে আগ্রহ ব্যবসায়ীদের। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে বিশেষ ট্রেনে ঢাকায় আম আনতে প্রতি কেজিতে সর্বোচ্চ খরচ ১ টাকা ৩১ পয়সা, আর ট্রাকে আনলে প্রতি কেজিতে খরচ ৫ থেকে ৭ টাকা। এরপরও ট্রেনে আম আনতে আগ্রহী নন কাউরান বাজারের ব্যবসায়ীরা। বাগান থেকে আনা একটা খরচ আছে, সেখান থেকে আবার ট্রেন লাইন পর্যন্ত যাওয়া একটা খরচ আছে, স্টেশনে যাওয়া পর্যন্ত। এ নিয়ে খরচ আমার মনে হয় যে মোটামুটি অনেক বেশি পড়ে যাবে। স্টেশনে যে লেবার আছে ওরা আনলোড করে নামাই দিব, আবার ওখান থেকে আরেক লেবার এখান থেকে উড়ে আরো নিয়ে আসবে। ৫-৬ জায়গায় মালটা নামাইতে হবে, সেই হিসাবে মালও নষ্ট হয়ে যাবে, কস্টিংও বেশি পড়বে। ট্রাকে করে আনলে আমাদের সব থেকে সুবিধা, আমাদের মালটা নষ্ট হয় না। যেমন করে আমরা বাগান থেকে আমটা পাইরা ক্যারেটে ঢুকাই, ওই আমটা কোনো লড়াচড়া হয় না, আর ট্রেনে আনলে আমটা লড়াচড়া হয়। তারা বলছেন ট্রাকে আম সরাসরি বাগান থেকে আড়তে আনা সম্ভব, কিন্তু ট্রেনে আনতে কয়েক দফা ওঠানামা করাতে হয়। এতে খরচ বাড়ার পাশাপাশি আমের গুণগত মানও নষ্ট হতে পারে। আর ক্যারেট ভাড়া মনে করেন ১০০ টাকা করে পড়তেছে, ঠিক আছে, তাই ১ মন আমে ২০০ টাকা খরচা পড়তেছে। ২০০ টাকা খরচা বললে কেজিতে ৫ টাকা, ওই ট্রেনে আনলে ওইভাবেই পড়বে। ট্রেনে তো সবসময় বাজার দর হইতে পারবে না, বাজার যদি আনলেট হয়ে যায় তাহলে আবার দাম কমে যাবে, কারণ কাস্টমার তো সবসময় রাত্রে ভালো বেচা কিনে। রাজধানীর পাইকারি বাজারে হিমসাগর ৫০ থেকে ৫৫, ল্যাংড়া ৪০ থেকে ৪৫, গোপালভোগ ৪০ থেকে ৪৫ এবং অন্যান্য দেশি আম বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবেলার ব্যবস্থা না রেখে গড়ে উঠছে বহুতল ভবন। সিটি কর্পোরেশন থেকে নকশা ও ফায়ার সার্ভিস থেকে সেফটি প্ল্যান অনুমোদন নেওয়ার পরও নকশা পরিবর্তন করেছে ৭৫% ভবন। এ অবস্থায় বড় ধরনের অগ্নিকাণ্ড বা দুর্যোগ দেখা দিলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। সিলেট মহানগরীতে বহুতল ভবন রয়েছে ১৬৭টি, আর ছোট বড় শপিং মল আছে অন্তত অর্ধশতাধিক। এসব ভবনের অধিকাংশতেই নেই অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা। প্রতিটি বহুতল ভবনের সেফটি প্ল্যান থাকা আবশ্যক থাকলেও লোক দেখানো কিছু অগ্নি নির্বাপন সামগ্রী স্থাপন করেই দায়িত্ব সারছেন ভবন মালিকরা। বেশিরভাগ মার্কেট কিংবা শপিং মলে জরুরি বের হওয়ার পথ থাকে তালাবদ্ধ, সিঁড়িগুলো ব্যবহার হয় গুদাম হিসেবে। অগ্নি নির্বাপক যে ব্যবস্থাটা, যে পথগুলো, যে রাস্তাগুলো, সিঁড়িগুলো থাকবে বা ব্যবস্থা নেবে, এগুলো দেখা যায় অনেক মার্কেটেই নেই। এক্সিটের যে রাস্তাগুলো আছে সেগুলো তালাবদ্ধ থাকে, বা অনেকেই যে সে জায়গায় গোডাউন বা কাপড় চোপড় রেখে জাম করে রাখে। অসাধু ভবন মালিকরা অনুমোদিত প্ল্যান পরিবর্তন করে বাসিন্দাদের ঝুঁকির মধ্যে ফেলছেন বলে জানান এই কর্মকর্তা। ৩০ ফিট ৩৫ ফিট রাস্তা, কিন্তু রাস্তাটা যখন অনুমোদন পেয়ে যায় তখন ওনারা ওই রাস্তার মধ্যে দোকান তৈরি করে দেয়, ফলে গাড়ি ঢোকার আর জায়গা থাকে না। তবে শিগগিরই সেফটি প্ল্যান না থাকা ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। এই ধরনের কোনো সিঁড়িকুঠা বা অন্যান্য স্পেসিফিক পার্কিং
ব্যবস্থা, সেটাকে যদি তারা স্ট্রাকচার চেঞ্জ করে অন্য কিছু করে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই আমরা সিটি কর্পোরেশন থেকে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। রাস্তার উপর বেস করে আমরা পারমিশন দিচ্ছি, তারপরেও কিন্তু পারমিশন নেওয়ার সময় কিন্তু সেখানে গিয়ে আবার দেখা যায় ওঠার। তারপরে আমরা এর জন্য আমরা বিভিন্ন রাস্তা সম্প্রসারণ করছি যাতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে। ফায়ার সার্ভিসের তথ্যে সিলেটে অগ্নিকাণ্ডের বেশি ঝুঁকিতে রয়েছে 123টি বহুতল ভবন এবং ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে 32টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর আসনে উঠে এসেছেন ফ্রান্সের ফ্যাশন টাইকুন বার্নার্ড আর্নল্ড। শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার শীর্ষ ধনী জেফ বেজোসকে হটিয়ে প্রথম আসন দখল করেন তিনি। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকায় বিখ্যাত ব্র্যান্ড লুই ভুটন প্রধান বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ $19,100 কোটি। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে চলে যাওয়া বেজোসের সম্পদের পরিমাণ $18,740 কোটি। এছাড়া তৃতীয় অবস্থানে আছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এই মুহূর্তে তার সম্পদের পরিমাণ $15,750 কোটি। চলতি সপ্তাহে জেফ বেজোসকে আরও 2বার পেছনে ফেলেন আর্নল্ড, তবে তা ক্ষণস্থায়ী হলেও বৃহস্পতিবার শীর্ষ ধনীর তালিকায় নাম উঠান তিনি। ফ্রান্সের ফ্যাশন টাইকুন বার্নার্ড আর্নল্ড ইউরোপের বিলাস পণ্য প্রস্তুত কোম্পানি LVMH গ্রুপের মালিক। বিশ্বের শীর্ষ ব্র্যান্ড লুইস ভিটন, মোয়েট সহ নানা কোম্পানি রয়েছে তার। অর্থনীতি সারাদিন শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। আসছে বাজেটে ঘাটতি ছাড়াবে 2 লাখ কোটি টাকার বেশি, ধার করা হবে দেশি বিদেশি উৎস থেকে। এক মাসের মধ্যেই আবারও সয়াবিন তেলের দাম বৃদ্ধি, লিটারে গুনতে হবে 153 টাকা, কাল থেকে কার্যকর। করোনা দ্বিতীয় ধাক্কায় বাড়ছে নিত্যপণ্যের দাম, এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে 5.56%। এ ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।